সম্পাদিত হলো সেই জুলাই সনদ, বহু প্রতীক্ষিত জুলাই সনদ। এই জুলাই সনদ স্বাক্ষর করে কি পেল বাংলাদেশের জনগণ, কি পেল বাংলাদেশের রাজনৈতিক দল, এবং কি পেল সরকার, এবং কি পেল জুলাই চেতনাধারীরা? এটা এখন অনেক বড় আলোচনার বিষয়, চলছে আলোচনা। দাবি ছিল এটা একটা আইনি ভিত্তি দরকার। আদতে কি সে আইনি ভিত্তি পেয়েছে? সেটা নিয়ে আলোচনা করব। কি হলো জুলাই সনদ দিয়ে, কি পেলাম আমরা? যারা এই জুলাই সনদে স্বাক্ষর করেছেন এবং যারা করেননি, এমন কোন সার্কেল নাই যারা দাবি করেননি যে তারা জুলাই চেতনা ধারণকারী, অথবা জুলাইয়ের যে গণ অভ্যুত্থান বা বিপ্লব অথবা আন্দোলন যা কিছু বলেন না কেন, সবাই নাকি সব দল মত নির্বিশেষে এটা নিয়ে সবাই শরিক হয়েছে। তাহলে জুলাই সনদে যারা স্বাক্ষর করেছে তারা সব জুলাই চেতনাধারী, এই তো অর্থ দাঁড়ায়। আর যারা স্বাক্ষর করেনি তারা এনসিপি, তখন যারা ছাত্র হিসেবে আন্দোলন করেছিল, তাহলে তারা কি জুলাই চেতনাধারী না? গোটা বাংলাদেশে কেউ বিশ্বাস করবে যে এনসিপির ছেলে পেলেগুলো জুলাই চেতনাধারী না? সুতরাং জুলাই চেতনাকে যারা অ্যালাউ করতে চায়নি, আমার মনে হয় তারাই ওখানে স্বাক্ষর করেছে। তার নয়তো আর নয়তো ওদের স্বাক্ষর ছিল ম্যান্ডেটরি, এবং ওদের স্বাক্ষর ছাড়া জুলাই সনদটা হওয়াটা আমার কাছে ব্যক্তিগতভাবে যুক্তিযুক্ত নয়। কথাটা বললেই বলবে এনসিপির পক্ষপাতিত্ব করি। নো, কারণ আজকে যদি কোনোদিন যদি এই জুলাই চেতনা বিরোধী অর্থাৎ পতিত সরকার বিরোধী তারা পরীক্ষিত এবং কোনোদিন যদি বিচার হয় এদের, তাহলে একমাত্র এদেরই বিচার হবে। কেননা জুলাই সনদ যেটা স্বাক্ষর করেছে সেটা শুধুই জনগণের সাথে প্রতারণা করা হয়েছে। সে কারণে এই প্রতারণার মাধ্যমে জুলাই চেতনাকে একটা কবর দেওয়ার একটা পায় তারা বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। কেন মনে হচ্ছে সেটা বলছি। জুলাই চেতনা, জুলাই সনদ যারা স্বাক্ষর করেছেন, মঞ্চে উপবিষ্ট ছিল কতগুলো দল, তার ভিতরে বড় দল হিসাবে ছিল ওখানে বিএনপি এবং জামাত, এই দুই দল। এনসিপি ছিল না। গণফোরামের প্রধান কর্তা ডক্টর কামাল হোসেন, আর যাই হোক সে একটা হেভিওয়েট, সেই গণফোরামের লোক ওখানে ছিল, কিন্তু তারা স্বাক্ষর করেনি। তাহলে এই মুহূর্তে মনে হচ্ছে যে এনসিপির যারা স্বাক্ষর করেনি, এদিকে গণফোরাম স্বাক্ষর করেনি উপস্থিত থেকেও। টু সাম এক্সটেন্ট তারা, আমি জানি না কেন করেনি, কিন্তু মনে হইলো এনসিপি কে তারা সমর্থন করেছে। পাশাপাশি যদি আমি যাই, যারা স্বাক্ষর করেছেন এখানে এই জুলাই সনদটাকে কি বলে আখ্যায়িত করেছে আলী রিয়াজ সাহেব? উনি বলছেন নাগরিকের সাথে রাষ্ট্র ও রাজনৈতিক দলের একটি সামাজিক চুক্তি। আর চুক্তি মানেই হচ্ছে যত দল এটার ভিতরে, যত পক্ষ এটার ভিতরে থাকবে, প্রত্যেকের এখানে একটা স্বার্থ থাকতে হবে। তাহলে যারা সরকার পক্ষে যিনি ছিলেন, যারা সরকার ছিলেন, তাদের স্বার্থ কি? তাদের স্বার্থ জুলাই সনদে স্বাক্ষর করবেন, তারপরে নির্বাচন হবে, ওনারা একটা সেফ এক্সিট পেয়ে যাবেন। কেননা জুলাই সনদে আইনি ভিত্তি শুরু থেকে দিতে চায়নি, এখনো দেওয়া হয়নি, তারপর এটা স্বাক্ষরিত হয়েছে। সে কারণে বলছি, যাদের চাপ বেশি, যারা দলে ভারী, তাদের প্রেসারে উপরে ভিত্তি করে এই জুলাই সনদ করে সরকার তার সেফ প্যাসেজ নিয়েছেন। আর যারা বড় দল হিসেবে এখানে স্বাক্ষর করেছেন, পরিষ্কার নির্বাচনের দিকে আগাইতে চান এবং নির্বাচন করে ক্ষমতায় যাবেন। শুধু এটাই স্বপ্ন, আর কোনো স্বপ্ন নেই। আর জামাত ইসলামের কারবার হইল এরকম যে সব দিকে থাকবো, কেননা তার তো ব্লেমের অন্ত নাই তার বিরুদ্ধে। কখনো স্বাধীনতার বিপক্ষের শক্তি হয়ে যায়, কখনো মিত্র হয়ে যায় বিভিন্ন দলের। সুতরাং সে ওখানে স্বাক্ষর করেছে ঠিকই, কিন্তু বলে রেখেছে এটা আইনের ভিত্তি দরকার। আরো একটা ব্যাপার আছে, আজকে আবার তারা বলেছেন যে পিআর পদ্ধতি, তারপরে লেভেল প্লেইং ফিল্ড, এরকম 5 দফা তাদের যে দাবি ছিল সেগুলো তারা চলমান রাখতেছে। তার মানে ওই একই পথের পথিক সব। রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, সকালে একটা বিকালে একটা, স্বাক্ষর দিয়েছি তো কি হয়েছে, দাবি নিয়ে মাঠে থাকবো। আবার যারা ক্ষমতায় যাবে, স্বাক্ষর দিয়েছে তো কি হচ্ছে, ক্ষমতায় গেলাম, এটা পালন করলাম না। মুদ্রা কথা, জুলাই চেতনাকে কেন যেন কবর দিতে চাচ্ছে সবাই। আর একটা বিষয়, এই যে যারা সই করেছে এখানে, বললামই তো যে বড় দুইটা দল প্রাথমিকভাবে, তাদের দুইজন 4জন প্রতিনিধি ছিল। আর যারা ছিল তাদের স্বার্থ কি? তারা স্বাক্ষর করলেই কি আর না করলেই কি? তারা সব দল মিলে একত্র হলে 25টা দলে 25টা বাস লোক বললে তাদের সমস্ত নেতাকর্মী কাবার হয়ে যায়। তারা কেন করেছে স্বাক্ষর? না করলেও কিছু আসে না, করলেও কিছু আসে যায় না। সিম্পলি তারা করেছে বড় রাজনৈতিক দলের রাজনৈতিক অনুকম্পা পেয়ে এমপি হওয়ার জন্য। 25টা দলের থেকে যদি 25 জন এমপি হয়, সেটা তাদের জন্য একটা বিশাল ব্যাপার। সেজন্য তারা স্বাক্ষর করেছে। আর যারা স্বাক্ষর করেনি এনসিপি, পরিষ্কার তারা বুঝিয়ে দিল এটা কোনো দায়বদ্ধতা নেই এই চুক্তির। দ্বিতীয় কথা হচ্ছে,
কতজন জনগণ রিপ্রেজেন্ট করেন? মূলত ওই 4 ব্যক্তি, দুইটা বড় দলের। এই 4 জন ব্যক্তি কি 18 কোটি লোককে রিপ্রেজেন্ট করে? অফকোর্স নট। স্ট্রেট যদি হিসাব করি, দলবিহীন জনগণ এই মুহূর্তে মিনিমাম ন্যূনতম 40% আছে। তাহলে 40%-এর প্রতিনিধিত্ব কারা করেছে? বাংলাদেশে ব্যবসায়ী কমিউনিটি আছে, বড় স্টেক হোল্ডার, কর্পোরেট হোল্ডার, বড় বড় ব্যবসায়ী আছে, বড় বড় ব্যবসায়ী সমিতি আছে, এফবিসিসিআই, ডিসিসিআই, তো বিজেএমই, বিএস, নানান ধরনের আছে। তাদের প্রতিনিধিত্ব কোথায়? বাংলাদেশে এই সমস্ত ব্যবসায়ী স্টেক হোল্ডার যারা বাদ দিছে, কিভাবে? প্রশ্নই ওঠে না। কারণ এই স্টেক হোল্ডার উপর ডিপেন্ড করে সমস্ত রাজনীতিবিদ। এরা ব্যাংকের টাকা লুট করার পর এদের থেকে সুবিধা নিয়ে যায় তারা, এবং সুবিধা নিয়ে তাদেরকে শেল্টার দেয়। সেই স্টেক হোল্ডারের দরকার ছিল। আসেন মিডিয়া জগৎ, পত্রিকা জগৎ, তারা সেখানে যারা উচ্চ শ্রেণীর সাংবাদিক, মিডিয়া জগতের লোক, তারা কি দেশের জনগণ নয়? তাদের প্রতিনিধিত্ব কোথায়? আসেন কৃষক শ্রমিক, আলাদা আলাদা সব জায়গায় সমিতি আছে। আমি দেখতে চেয়েছিলাম জনগণের সম্পৃক্ততা কতটা করা যায়। মাত্র 4টা লোকের স্বাক্ষরে 18 কোটি লোকের প্রতিনিধিত্ব হবে? অ্যাবসার্ড, উই ক্যানট অ্যালাউ ইট। এবং এটা কোনো চুক্তি হয় নাই, এবং ওই জনগণের কোনো স্বার্থ এখানে দেখা হয় নাই। যারা দলের সাথে সম্পৃক্ত, তাদের কোনো স্বার্থ বলতে কি আছে? তাদের দল যেটা করবে সেটাই হবে। বরং তাদের দল ক্ষমতায় গেলে তারা আজকে যে কর্মগুলা করছে সেগুলো ধামাচাপা দিয়ে চলে যাবে। এই হলো থিওরি বাংলাদেশের রাজনীতি। এইবার আসেন, যদি এটাকে কার্যকর না করে, ভবিষ্যতে যদি কার্যকর না করে, তাহলে কি হবে? এটাকে এনফোর্স করার জন্য, এটাকে বাধ্য করার জন্য কোনো গ্যারান্টি ক্লজ বা কোনো গ্যারান্টর আছে যে এরা মধ্যস্থতা করে এটাকে কনফার্ম করবে বা বাধ্য করা যাবে? এটা কি ধরনের চুক্তি? যেই চুক্তি বলবৎ করার জন্য কোনো উপায় নাই, সেই চুক্তি কোনো চুক্তি না আইনের ভাষায়। এটা শুধুই প্রহসন এবং জনগণের সাথে প্রতারণা। জনগণকে বুঝতে হবে যে এই চুক্তি না মানলে কার্যকর করার উপায় কি। আরেকটা কথা বলা আছে, কেউ কেউ বলছে যে এইটার সাথে নির্বাচনের সম্পর্ক নাই। অফকোর্স নাই, নির্বাচনের সম্পর্ক নাই। এটার সাথে নির্বাচনের সম্পর্ক তখনই হবে যখন এই জুলাই সনদে যা লেখা আছে তার ভিত্তিতে, তার আলোকে নির্বাচন হবে। যেখানে উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ বলা হয়েছে, পিআর সিস্টেমের কথা আনা হয়েছে, নোট অফ ডিসেন্ট, বিভিন্ন বিষয় আছে। এটার আলোকে যেহেতু নির্বাচন হচ্ছে না, সুতরাং এটার সাথে নির্বাচনের সম্পর্ক নাই। তো ইন এডিশন এটা একটা প্রহসনমূলক একটা এগ্রিমেন্ট করছে, যেখানে স্বার্থ সংরক্ষিত না করলে রাজনীতিবিদ যদি একতরফা দেশটাকে আবারও লুটে পুটে খায়, সেটা প্রতিরোধ করার কোনো ক্লজ রাখা হয়নি। সুতরাং এই চুক্তি কোনো চুক্তি নয়, এটা জনগণকে ধোঁকা দেওয়া হয়েছে, এবং জুলাই চেতনাকারী যারা সত্যিকার অর্থে, তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। সুতরাং এই চুক্তি কোনো চুক্তি নয়, এবং এটা কোনো আইনি ভিত্তি দেওয়া হয় নাই। যার কোনো আইনি ভিত্তি নাই, যেখানে দলবিহীন জনগণের কোনো প্রতিনিধিত্ব নাই, এবং মাত্র 4টা, মূলত 4 জন লোক যারা কিছু জনগণ রিপ্রেজেন্ট করেন, সেটা শুধু তাদের দলের। এই দলবিহীন জনগণ যারা আছে, তারা অবশ্যই এই মুহূর্তে এই ধরনের প্রহসনের মাধ্যমে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়াটা একেবারেই পছন্দ করে না। কারণ আমি জনগণের অংশ, আমার সাথে জনগণের কথা হয়। যদি বলে কি আপনি কি সব জনগণ জানেন না, আমার সাথে 20 জনের কথা হলে 20 জনই বলে আমাদের প্রতিনিধিত্ব নাই, সুতরাং আমরা এভাবে চাই না। এভাবে নির্বাচন হলে সে আগের গয়রহ, শুধু হয়তো দলের নাম পরিবর্তন হবে। আমার সাথে যদি ডেইলি 5 জনের কথা হয়, তাহলে একই কথা বলে। সুতরাং জনগণের রিফ্লেকশনটা পরিষ্কার আমরা জানি। দলের সাথে সম্পৃক্ত মাত্র 40% লোক, 2টা বড় দল মিলে, যারা এই মুহূর্তে বড়। এবং এই বড় দলটা, সবচেয়ে বড় দলটা, আমি নিশ্চিত করে বলতে পারি তারা জানেন এবং বিশ্বাস করেন যে নির্বাচনের পথটা মসৃণ নয়, এবং তারাও এ নিয়ে সন্দেহে আছেন। কোনো সন্দেহ নাই যে নির্বাচনের পথটা মসৃণ নয়, এবং নির্বাচনটা শুদ্ধ হবে, আদৌ হবে কি হবে না সে ব্যাপারে তাদের যথেষ্ট সন্দেহ আছে। কারণ তাদের মানসিক উইল ফোর্স আমরা দেখতেছি। এই ধরনের নির্বাচন করার জন্য কিন্তু জুলাইটা আসেনি। আবারও বলছি, জুলাই সনদ এর পরিস্থিতিটা এমন হতে যাচ্ছে, এইটা যদি আইনি ভিত্তি না থাকে, সবচেয়ে বিপদগ্রস্ত হবে শুধুই এনসিপির ছাত্রগুলো, আর কেউ বিপদগ্রস্ত হবে না। তাহলে প্রত্যেকেই আইনি ভিত্তি দিত। যদিও তারা মুখে বলেন জুলাই আন্দোলনে ছিলেন, এবং জুলাই আন্দোলনে যারা ছিলেন সত্যি সেটা বিশ্বাস করতে হবে আওয়ামী লীগের, এবং আওয়ামী লীগের বিশ্বাস করতে হবে কারা, এবং আওয়ামী লীগ সেটা বিশ্বাস করে। কারণ আওয়ামী লীগ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের সাথে বিগত 16 বছর সহাবস্থান করেছে। কোন রাজনৈতিক দল তাদেরকে কোনোভাবেই কাবু করতে পারেনি। কিন্তু আজকে যারা স্বাক্ষর করেছেন, তাদেরকে যদি আওয়ামী লীগ নিশ্চিত করে বিশ্বাস করত, এবং যারা স্বাক্ষরকারী তারাও যদি বিশ্বাস করতেন যে আওয়ামী লীগ তাদেরকে বিশ্বাস করে জুলাই চেতনাকারী হিসাবে, তাইলে তারা এটাকে আইনি ভিত্তি দেওয়ার চেষ্টা
করতেন কিংবা আইনি ভিত্তি দেওয়ার বিষয়টা একেবারে নিশ্চিত করে স্বাক্ষর করতেন। এবং এই স্বাক্ষরটার মানে হচ্ছে, এই স্বাক্ষর এনসিপি বাদের স্বাক্ষরটা এক্সিকিউট করার মানেটাই হইতেছে এই যে জুলাই চেতনা ধামাচাপা দেওয়ার কৌশল। এবং জুলাই চেতনা ধামাচাপা দেওয়ার কৌশল মানে হচ্ছে যারা আন্দোলন সত্যিকার করেছে এনসিপি, তারা বিপদগ্রস্ত, তাদের একুলকুল সব যাচ্ছে এবং তারা সামনে শাস্তির সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আজকের এই জুলাই সনদের যে স্বাক্ষর হইল, জনগণের সাথে প্রহসনমূলক যে স্বাক্ষর হলো, তার ভিত্তিতে আমি এখন চিন্তিত যে এই যে জুলাই চেতনাধারী এনসিপি বা ছাত্র সমাজ যারা আন্দোলনের সাথে সক্রিয় ছিল, তাদেরকে দ্বিতীয় কোনো আন্দোলনের দিকে ধাবিত করা হচ্ছে কিনা। যদি সত্যি কোনো দ্বিতীয় আন্দোলনের দিকে ধাবিত হয় তারা, সেটার জন্য দায়ী থাকবে এই প্রহসনমূলক জুলাই সনদ স্বাক্ষরের তারিখটি বা দিনটি। এই জুলাই সনদ, প্রহসনের জুলাই সনদ সম্পাদন করে ওই জুলাই চেতনাধারী ছাত্রদেরকে আবারও হয়তোবা ধাবিত করা হচ্ছে অন্য আরেকটা আন্দোলনের দিকে, এবং এটার দায় বহন করতে হবে তথাকথিত জুলাই সনদে স্বাক্ষরকারী সমস্ত রাজনৈতিক দলগুলোর।